7 নম্বর পিডিএফটা দেখতে পাচ্ছ? স্যার আচ্ছা দেখো এখানে বলছে the income of a group of 1000 person was found to be normally distributed with the mean টাকা 1750 per month, PM দিয়ে বোঝানো হয় হচ্ছে per month, and standard deviation টাকা 50, যাদের পরিমিত ব্যবধান দেওয়া আছে কত 50, so that of the group 95% had income exceeding টাকা 1668। বলছি কি আমাদের দেখাতে হবে যে 95% had in income exceeding টাকা মানে বলছে 95% কনফিডেন্স লেভেলে আমাদের যদি হয় 1664 টাকার কম বা 1664 টাকার বেশি হবে না। আবার আমি একটু বলি, এই অঙ্কটা কিন্তু হচ্ছে তোমাদের ওই যে নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক করছে না, অঙ্ক করি না এখন, তাই না? আমরা প্রথমে মনে হয় একবার প্রথম একটা অঙ্ক করছিলাম হচ্ছে তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, না সরি পয়সন ডিস্ট্রিবিউশনের করছিলাম। গতকালকে আমরা করছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আজকে আমরা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক একটু হালকা ধারণা নেব। আমরা বিস্তারিত অঙ্ক করব সি পার্টে যেয়ে, ঠিক আছে? আজকে আমরা বি পার্টের অঙ্ক করব। তো এখানে বলছে দ্য ইনকাম অফ দ্য গ্রুপ অফ 1000 পার্সন ওয়াজ ফাউন্ড টু বি নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন, বলছে 1000 একটা গ্রুপের 1000 জন লোকের ইনকাম হচ্ছে কত 1750 টাকা পার মান্থ, ঠিক আছে? এবং তাদের পরিমিত ব্যবধান হচ্ছে 50 টাকা। পরিমিত ব্যবধান তো বোঝোই, তার মানে এই যে 1000 জনের যে গড় এখানে 1750 টাকা না, এই গড় থেকে প্রত্যেকটা মানের ব্যবধানের গড়, তার মানে কি এই 1000 জনের ইনকাম কিন্তু প্রত্যেকের ইনকাম কিন্তু 1750 টাকা করে না। কারোর মনে করো আছে 1600 টাকা, কারোর 1650 টাকা, কারোর 1800, মানে 1650-এর বেশি অথবা কিছু কম। বিষয়টা কিন্তু এরকম, পুরোপুরি 1650 টাকা কিন্তু না 1000 জনের, তাই না? তো কারোর কম আছে আবার কারোর বেশি আছে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বোঝানো হয় যে গড়টা আমরা বের করি এই যে 1550 টাকা থেকে কারোর মানে ইনকাম কিছুটা কম, কারোর ইনকাম কিছুটা বেশি। তো এই যে কত পরিমাণে কম বা বেশি সেটা বোঝায় এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে। অর্থাৎ গড়ে এই 50 জন মানে 1000 স্টুডেন্টের গড়ে 1000 লোকের যে ইনকাম সেটা কি 1600 টাকা থেকে গড়ে 50 কম অথবা 50 বেশি, এর বেশি না, মানে গড়ে 50 কম বেশি হবে। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বোঝায় টোটাল যে গড় তার থেকে প্রত্যেকটা মানুষের ইনকাম কত কম বা বেশি, সেই কম বা বেশির বিয়োগফলের গড়। আচ্ছা, সেটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যাই হোক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বের করতে হয় সেটা আমরা আগের এই তোমাদের সেকেন্ড ইয়ারে তোমরা শিখে আসছো, তাই না? এবার বলছে শো দ্যাট, তোমাকে দেখাতে হবে অফ দ্য গ্রুপ অফ 95% হ্যাড ইনকাম এক্সিডিং টাকা 1668। বলছে তোমাকে দেখাতে হবে 95% সিগনিফিকেন্ট লেভেলে যে তাদের ইনকামটা 1668 টাকার বেশি হবে না, আমাদের সেটা দেখাতে হবে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা একটা অঙ্ক করি, তাহলে তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আমরা ইসে চলে যাই, একেবারে আমরা এখন চলে যাব হচ্ছে বোর্ডে চলে যাই। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন।
চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছ এবার? যাই হোক, এই হচ্ছে আমাদের অঙ্কটা, তাই না? আমরা এতক্ষণ যে অঙ্কটা পড়ছিলাম, আমরা সরাসরি সলিউশনে চলে যাব। সলিউশন, এই সূত্রটা একটু আমরা দেখে নেই। একে আমরা সাধারণত মিউ দিয়ে প্রকাশ করব। এই যে যেটা লিখলাম এম এর মতো, এটা হলো মিউ, তাই না? ইকুয়াল টু এই যে এক্স বার মাইনাস মিউ বাই হচ্ছে রুট ওভার এন। সরি একটু ভুল হলো। রুট ওভার বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, এটাকে বলা হবে মিউ। মানে বিষয়টা এরকম, এই যে ইউ লেখো, প্রথমে একটা লেখে এই ভাষাটা দাগ দিয়ে দাও, এটা হলো মিউ। ঠিক আছে, প্রথমে জাস্ট ইউ, ছোট হাতের একটা ইউ লেখো, লিখে একটু দাগ দাও, এই দাগটা লম্বা করে দাও, তাহলে মিউ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন বিষয় হলো কি, আমাদের এখানে কয়টা মান আছে দেখো, এই যে এক্স বার আর মিউ। তো এখানে দেখো আমাদের যে গড়টা দেওয়া আছে না, এই এক্স, হ্যাঁ, এক্স বার দিয়েও মিন বোঝায়, আবার মিউ দিয়েও মিন বোঝায়। আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি, তারপরে তোমাদের অঙ্কে যায়। এখানে এক্স বার দিয়ে বোঝানো হয় স্যাম্পল মিন, হ্যাঁ, স্যাম্পল মিন। ঠিক আছে, আর এই মিউ দিয়ে বোঝানো হয় পপুলেশন মিন। পপুলেশন মিন, ঠিক আছে। স্যাম্পল মিন আর পপুলেশন মিন। স্যাম্পল মিন হলো কি, নমুনার গড়। পপুলেশন মিন মানে কি, সমগ্রকের গড়। এখন আমাদের বুঝতে হবে যে পপুলেশন মিন কোনটা আর সমগ্রকের গড় কোনটা। ধরো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের কতজন লোক আছে? ধরো তোমাদের ক্লাসে 4 লক্ষ স্টুডেন্ট আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, সারা বাংলাদেশে। এখন এই 4 লক্ষ স্টুডেন্ট পরিসংখ্যানে গড়ে মার্কস পেয়েছে কত? মনে করো 52। ঠিক আছে, এই 4 লক্ষ স্টুডেন্টের মোট মার্কস কত? 52। আচ্ছা, এখন তুমি চিন্তা করো কি, যে আমি এটা আসলে সঠিক কিনা আমি একটু দেখতে চাই। এখন তোমার পক্ষে তো আর এই 4 লক্ষ লোকের কাছে যে তাদের রোল, মানে তারা কত পরিসংখ্যানে মার্কস পেয়েছে সেটা শুনে আসা তো সম্ভব না, তাই না? কারণ তোমার পক্ষে কিন্তু এই 4 লক্ষ লোকের কাছে যাওয়া সম্ভব না। সারা বাংলাদেশে এই 4 লক্ষ স্টুডেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, তাই না? তুমি কি করতে পারো? তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানকে বেছে নিতে পারো। ধরো তুমি জরিপ করতে বসছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানে গড়ে কতজন মার্কস পেয়েছে সেটা দেখতে চাচ্ছ। তো তোমার একটা পরিসংখ্যান খাতা কলমে আছে কি, যে 4 লক্ষ লোক স্টুডেন্ট আছে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে, যাদের গড় মার্কস হচ্ছে পরিসংখ্যানে 52। এখন তুমি এটাকে একটু যাচাই করতে চাও। তো যাচাই করতে চাইতে গেলে তোমাকে কি করতে হবে? এই 4 লক্ষ লোকের কাছে যেতে হবে, যে তাদের পরিসংখ্যানের নাম্বার কত পেয়েছে সেটা যে জানতে হবে, তাই না? বাট তোমার পক্ষে কিন্তু এটা সম্ভব না। সারা বাংলাদেশে 4 লক্ষ লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। তুমি কি করলে? তুমি জনতা কলেজকে বেছে নিলে, তোমার কাছাকাছি আছে জনতা কলেজ, তাই না? তুমি দেখলে যে জনতা কলেজে মোট 100 স্টুডেন্ট আছে। তুমি ভাবলে কি যে আমি এই 100 স্টুডেন্টের মধ্যে জরিপ করে দেখি যে তাদের পরিসংখ্যানের মার্কসটা কেমন। তো তুমি এই 100 জনকে জরিপ করলে,
100 জনের মার্কস তুমি ধরে নিলে 60 বা 56 ধরে নাও একটা, তাই না? কারণ তুমি তোমার কাছেই তো জনতা কলেজের 100 জন স্টুডেন্ট তোমার কাছেই থাকে, সো তুমি 100 জনের কাছে কিন্তু খুব সহজে যেতে পারো, তাই তো? তাদের কাছ থেকে তুমি পরিসংখ্যানের মার্কসগুলো জেনে গড় করে দেখলে যে সেখানে গড়ে 56, এই 56 করে তারা মার্কস পেয়েছে। আচ্ছা, এখন আসা যাক মূল জিনিসটা কি। এই যে 4 লক্ষ লোকের 4 লক্ষ স্টুডেন্টের গড় মার্কস হচ্ছে এই যে 52, এই 52টাকে আমরা বলবো পপুলেশন মিন, এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করবো। হ্যাঁ, এবার তুমি যখন যাচাই করতে যাচ্ছ তখন কি করলে, এই 4 লক্ষ স্টুডেন্ট থেকে তুমি 100 স্টুডেন্ট একটা নমুনা হিসেবে ধরে নিয়েছো, তাই না? কারণ কি, তোমার এই 4 লক্ষ স্টুডেন্টের কাছে যাওয়া সম্ভব না। আমরা যাচাই করার জন্য একটা নমুনা বেছে নিলাম, যে কোনো একটা প্রতিষ্ঠান, যেমন সেটা জনতা কলেজ, তাই তো? এই যে 100 জনকে আমরা বেছে নিলাম, এটা কি নমুনা, স্যাম্পল। আমরা বলি না একটা স্যাম্পল নিয়ে, তোমরা মহিলারা যখন ভাত রান্না করো তখন কি করো, উপর থেকে একটা ভাত নিয়ে একটু টিপে দেখো যে এটা ঠিক মানে হলো কিনা, তাই না, সিদ্ধ হলো কিনা। তো এই যে একটা নিয়ে তুমি দেখলে টেস্ট করে, এটা কি নিলে, এটা নমুনা নিলে, একটা স্যাম্পল নিলে, তাই না? এই স্যাম্পল যখন আমরা নিলাম, আমরা কি নিলাম, এখানে 100 জনের একটা স্যাম্পল বা নমুনা নিয়ে টেস্ট করে দেখলাম যে তাদের পরিসংখ্যানের মার্কসটা কত। তো এই 100 জনের যে গড়, এটাকে আমরা বলতে পারি স্যাম্পল মিন, যেটাকে আমরা এক্স বার দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে তুমি বুঝতে পারছো যে কোনটাকে আমরা স্যাম্পল বা নমুনা বলবো আর কোনটাকে পপুলেশন বা সমগ্র বলবো। এটা কি বুঝতে পারছো সবাই? কে বোঝেনি বলো? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এই অর্থাৎ বৃহৎ পরিসরে যেটা দেওয়া থাকে সেটিকে আমরা বলি পপুলেশন মিন। আর আমরা জরিপ করার স্বার্থে বা আমাদের নিজেদের স্বার্থে আমরা যখন তার থেকে কিছু লোককে বেছে নেই এবং তার উপর জরিপ করি, অর্থাৎ কিছু নমুনা নেই তার উপর জরিপ করি, সেটাকেই আমরা বলি স্যাম্পল মিন বা নমুনার গড়। এখানে 100টা নমুনা নিয়ে আমরা জরিপ করলাম, তাই না? এই 100টাকে বলা হবে স্যাম্পল, স্যাম্পল, তাই তো? এই স্যাম্পলের যে গড়টা, অর্থাৎ এই 100 জনের স্যাম্পল নিয়ে যে গড়টা বের করলাম, এটাকে বলা হবে স্যাম্পল মিন বা নমুনার গড়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাই এবার অঙ্কে। দেখো এখানে যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেব। হেয়ার আমরা লিখে নেই, হেয়ার এন ইকুয়াল টু কত আছে, 1000, তাই তো? আচ্ছা, এবার এই 1000 জনের যে গড়, সেটাকে আমরা বলবো কি, এই 1000 জনের যে গড় সেটাকে আমরা বলবো পপুলেশন মিন। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, মিউ দিয়ে। কত, 1750। এবং তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এখানে কত, 50। এবার বলছে কি, তোমাকে দেখাতে হবে যে এই যে মানটা দেওয়া আছে আমাদের 1000 জন, তাদের যে গড় ইনকাম সেটা 1668 বেশি হবে না। এই যে টার্গেট, যে নমুনা, আমরা পুরো তো 1000 জনের কাছে যেতে পারবো না। আমরা এখানে কি করবো, একটা নমুনা নিব, নিয়ে তারপর জরিপ করে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে আমাদের ইনকামটা 1668 বেশি হবে না। সো এখানে 1668টাকে আমরা কি ধরে নেব, পপুলেশন, সরি এক্স বার, নমুনা, সরি এটাকে নমুনার গড় ধরে নেব। এক্স বার ইকুয়াল টু কত হবে, 1668। এবার আমরা সূত্রে চলে যাব। উই নো, আমাদের একটাই মাত্র সূত্র আছে এখানে, জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সিগমা। আমরা যে কোনো একটা লিখতে পারি এখানে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও লিখতে পারি, এসডি দিয়েও প্রকাশ করতে পারি বা সিগমা দিয়েও প্রকাশ করতে পারি, দুটো একই জিনিস। তো এখানে এক্স বারের মান কত আছে, 1668, তাই তো, মাইনাস 1750 ডিভাইডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত এখানে, 50, ইকুয়াল টু, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেটরটা করে রাখলাম। দেখো এখানে 1668 মাইনাস 1750 ইকুয়াল টু মাইনাস 82। এটাকে আমরা ভাগ করবো হচ্ছে 50 দিয়ে।
ইকুয়াল টু 1.64। সো আমরা এখানে মাইনাস 1.64 লিখতে পারি, লিখবো মাইনাস 1.64। আচ্ছা, এটাকে আমরা একটু মুছে ফেলি, তা না হলে আমাদের সমস্যা হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে জেড এর মান, তাই তো? এখন আমরা যেটা করব, এবার আমরা লিখবো at 5% significant level sorry the area of the, আমরা এখানে লিখি the area of z equal to minus 1.64 equal to, দেখো আমরা এখান থেকে টেবিল থেকে একটা মান বের করে নিয়ে আসবো। আমরা প্রথম অঙ্কটা করছি তো তোমাদের একটু কষ্ট হবে বুঝতে, একটা অঙ্ক করি খুব ইজি হয়ে যাবে। তোমাদের কাছে কি এই টেবিলটা আছে? হ্যাঁ, আগের যে টেবিলটা, আমি একটা টেবিলের চার্ট দিয়েছিলাম না, মনে আছে? আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আবার লিঙ্কটা। একটা টেবিলের একটা চার্ট দিয়ে দিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, এই শেষের দিকে আছে, অবশ্যই আছে। তারপর আমি চার্টটা দিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, দেখো এখানে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এখান থেকে দুইটা মান বের করা দরকার। এখানে কিন্তু 5% সিগনিফিকেন্টও না, এখানে দেখো আমাদের কি আছে 1.64। এই 1.64 কে আমরা দুইটা ভাগে ভাগ করব, দশমিকের আগের একটা সংখ্যা এবং পরে একটা সংখ্যা নিয়ে একটা মান নেব 1.6, ঠিক আছে? এটা ভাগ করতে একটু শিখতে হবে, ভালো করে খেয়াল করো। দেখো 1.64 না, আমরা দশমিকের আগের একটা সংখ্যা পরে একটা সংখ্যা নিয়ে এখানে একটা মান নেব 1.6। 4টাকে আমরা কিভাবে, দশমিক অঙ্কটাকে আমরা কিভাবে লিখতে পারি? যদি আমরা ঠিক এভাবে লিখি 0.04, মানে আমরা এই মানটাকে কি হলো, এই মানটা কি তোমরা ভাগ করতে শিখছো? সবাই একটু খেয়াল করো তো, এই জিনিসটা কি আমরা পারি? আমাদের এখানে মানটা আসলে কত? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে মানটা পেলাম কত? 1.64। আমরা 1.64টা আলাদা জায়গায় লিখে নেব 1.64। ওকে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, এমনভাবে ভাগ করব যেন যোগ করলে এটা হয়। হ্যাঁ, সেটা কিভাবে? দশমিকের আগের একটা অঙ্ক এবং পরের একটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা করব, অর্থাৎ 1.6 নিয়ে নিলাম। আর এই 4 মানে কি? দশম স্থানীয় অঙ্ক। এটাকে জাস্ট আমরা এইভাবে লিখবো 0.04। যোগ করলে আমরা আবার আগের অঙ্কে ফিরে যেতে পারি 1.64, কারণ দশমিকের যোগ বা বিয়োগ করতে গেলে কি করতে হয়? দশমিকের সোজা দশমিক বসাতে হয়, এটা তো জানো নিশ্চয়ই। তো আমরা যদি দশমিকের সোজা দশমিক বসাই এবং এই দুটো যদি যোগ করি তাহলে কি আসে? 1.64। আচ্ছা, আমি এটাকে বোঝানোর জন্য আরো একটা অঙ্ক আমি লিখি এখানে 1.89 যদি হয়, এটাকে আমরা কিভাবে করব? 1.8 লিখবো আর 0.09 এভাবে আমরা ভাগ করব। আচ্ছা, যদি 0.24 হয় তাহলে আমরা কি করব? 0.2 কে ভাগ করবো একবার আর 0.04 নেব একবার, এভাবে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। তোমরা কি এই জিনিসটা ভাগ করতে পারবে এখন? তাহলে আমরা অবশ্যই চলে যাবো এবার। আমাদের মূল জিনিসটা ছিল তো এটা 1.6 আর 0.04, দুইটা জিনিস না, দুইটা মান পেলাম। এবার আমরা চলে যাব আমাদের গ্রাফে। সো আমি গ্রাফটা তোমাদেরকে একটু দেখাই, মানে সরি আমাদের ওই যে চার্টটা একটু দেখাই, তাহলে চার্টটা একটু শেয়ার করি। হ্যাঁ, এই হলো আমাদের চার্ট।
তোমরা উপর থেকে দেখতে দেখতে আসো, দেখো এরকম একটা লেখা থাকবে নর্মাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, পেজ নাম্বারটা কত? হ্যাঁ, এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা তোমরা পেলে, এটা এখানে দেখো লেখা আছে দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন, পেয়েছো? আচ্ছা, এই নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা কি করব? আমরা কিন্তু এখানে দুইটা মান পেলাম। আমরা মূলত জেড টেস্টের অঙ্ক করছি না? ঠিক আছে, এই যে জেড, দেখো এর নিচের দিকে আমরা চলে আসব, আর এখানে উপরের দিকে খুঁজবো হচ্ছে আমাদের 0.04। এটা হলো 0.04, পাইছো তোমরা? আচ্ছা, তাহলে আমরা এই 0.04 এর নিচে আসবো কোন পর্যন্ত? এই যে 1.6, দেখো 1.6 এই পর্যন্ত আসবো। আর উপর থেকে এই যে 0.04 পর্যন্ত নিচে মিলিত হইলো কোথায়? এই জায়গাটা, এখানে আছে কত? 0.4495। মানটা কত পেলাম? 0.4495। এই যে 1.6 এর সোজা আসবো, আর উপর থেকে এই যে 0.04 এই সোজা নামবো। হ্যাঁ, এই সোজা নামবো, আর এখান থেকে এই যে 1.6 এর সোজা যাব, এসে এখানে মিলিত হবে, অর্থাৎ যেখানে মিলিত হবে সেটি হবে আমাদের মান 0.4495। এটি হচ্ছে আমাদের মান। তোমরা কি বের করতে পারছো নাদিম? ওকে, তাহলে আমরা এবার চলে যাই আমাদের এই যে, তো আমরা কত পেলাম তাহলে? 0.4495। এদের সাথে আমাদের কি মেলে? তো দেখো এদের, এরা 0.95, এরা একটা জিরো এক্সট্রা দিয়ে ফেলছে তোমাদের শীটে, দেখো। ঠিক আছে, তারা শীটে একটা জিরো এক্সট্রা দিয়ে ফেলছে, এটা আমাদের জন্য ওদের ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানে একটুখানি লিখি, সেটা হলো এটা সমান সমান না দিয়ে এখানে লিখি ইজ 0.955। এই পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? এখানে দুইটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে কি, আমাদের এই মানগুলো একটু বের করতে হবে, অর্থাৎ অঙ্কটা করতে হবে কোনটা এক্স এর মান, কোনটা তোমার এন এর মান, এবং কোনটা হচ্ছে তোমার এক্স বারের মান, আর কোনটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের। এই মানটা বের করার পরে আমরা এই জাস্ট সূত্রে বসাবো। আমাদের যে মানটা আসবে সেই মানটা আমরা কি করব? জাস্ট আমাদের ওই টেবিল থেকে একটা মান আমরা বের করে নিয়ে আসবো, ওইটার উপর ভিত্তি করেই। ঠিক আছে, মানগুলো আবার একটু বুঝাই দেবো, তাই? আচ্ছা আচ্ছা, তো এখানে আমরা আরেকটু শেষ করি, অঙ্কটাকে শেষ করে তারপর আবার আমি বুঝাই। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন এই যে মানটার সাথে আমরা কি করব? প্লাস করব হচ্ছে 0.5, যেহেতু আমরা 5% সিগনিফিকেন্ট লেভেলে করব, তো এখানে করলে হবে হচ্ছে 0.9495। এটা সব সময় আমাদের 0.5 যোগ করব আমরা এখানে। ঠিক আছে, হ্যাঁ, কি দেখা যায় না? ও, দেখা যায় না? হ্যাঁ, আমি তো দেখতে পাই। প্লাবন, আমি তো শেয়ার করলাম। আচ্ছা, আবার শেয়ার করে দেখি। পাচ্ছ প্লাবন? এবার কি দেখতে পাচ্ছ? হ্যাঁ প্লাবন, আবার একটু বলো, আমি শুনতে পাচ্ছিলাম না তোমার কথা। এবার আমরা একটু লিখি দ্য এক্সপেক্টেড নাম্বার অফ দ্য পারসন। The expected
the expected number of the person equal to just এর সাথে আমরা 1000 যোগ করে দেব 0.9495 ইনটু 1000 তাতে কত হয় 1000 যোগ করলে সরি 1000 গুণ করলে কত হয় 9495 তাই তো এবার এটাকে জাস্ট আমরা পার্সেন্টেজ করে ফেলবো পার্সেন্টেজ ইকুয়াল টু এখানে এই যে 9495 প্লাবন দেখতে পাচ্ছ ইনটু 100 ইকুয়াল টু কত হয় আচ্ছা 94.95 আছে তাই না কত আসবে তাহলে 94.95% which is almost 95%. আমাদের এটাই প্রমাণ করতে বলছে আমরা এখানে সব হ্যাঁ আবার বলো হ্যাঁ হ্যাঁ ও লাস্টে 9 এর আগে একটা পয়েন্ট হবে না অ্যাবভ হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে 95 হ্যাঁ না এখানে তাহলে তো 95 হয় না 9.5 হয় তাই না তাহলে আমাদের n এর মান হবে হতে হবে 10000 দেখি এরা আমি ওদের অঙ্কটা একটু ভালো করে দেখে আসি অঙ্কে আছে 1000 বাট এখানে নিচে 10000 আসবে বুঝছো দেখো the expected number of getting above তোমাদের সলিউশনে দেখো 10000 দেওয়া আছে বুঝছো ওইটা 1000 হবে না এটা হবে 10000 হ্যাঁ তার মানে 95% আসে না কখনোই নাম্বার হ্যাঁ তাহলে এইটা হবে 10000 এখানে এটা হবে 10000 এবং এখানে আমাদের এই 10000 দিয়েই গুণ করতে হবে হ্যাঁ এই তো সেই ক্ষেত্রে আমাদের আবার এইখানে তাহলে আসবে একটু এখানেও 10000 হবে আচ্ছা কারোর কি এখানে কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা বলো আমাদের বলছি কি এটা দেখাও 95% ও এইটাই হেয়ার আচ্ছা হেয়ারটা আবার একটু দেখায় এখানে 10000 হবে কিন্তু এটা একটু মনে রাখতে হবে এখানে বলছে the income of the group of 10,000 person was found to be normally distributed with the mean টাকা 1750 pm per month এখানে pm মানে হচ্ছে পার মান্থ হ্যাঁ and standard deviation is 50 বলছে কি একটা গ্রুপে 10000 জন লোক আছে তাদের মাসিক ইনকাম দেওয়া আছে গড়ে 1750 ঠিক আছে তো এই এখানে n এর মানটা আমরা ধরে নেব 10000 আর এখান থেকে মিউ এর মানটা ধরে নেব আমরা 1750 ঠিক আছে standard deviation equal to 50 so that the group of 95% had income exceeding টাকা 1668 বলছে 95% তোমাকে এখানে দেখাতে হবে যে 95% এর যে লোকজন আছে 95% এরই ইনকাম হচ্ছে 1668 টাকার বেশি হবে না ঠিক আছে তোমরা একটু মিউট করো তাহলে এই যে এক্সট্রা যে সাউন্ড আসতেছে এই সাউন্ডটা হয়তো আসবে না হ্যাঁ তোমরা সবাই একটু মিউট রাখো ওকে তো এখানে বলছে যে তোমাকে দেখাতে হবে যে 95% লোকের ইনকাম 1668 এর বেশি হবে না এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে
সো আমরা এখানে এই যে এন এর মানটা 10,000 ধরে নিলাম, আর মিউ এর মান 1750। যেহেতু এখানে দুইটা গড়, একটা হচ্ছে স্যাম্পল মিন হবে আর একটা পপুলেশন মিন হবে। তো এটাকে হচ্ছে পপুলেশন মিন, আর এটা হলো স্যাম্পল মিন বা নমুনার গড়। সেটা হলো কি 1668, এখানে 1668 ধরে নিলাম। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 50, এখানে 50 ধরে নিলাম। আর আমাদের জাস্ট একটাই মাত্র সূত্র এখানে আমাদের আছে নর্মাল ডিস্ট্রিবিউশনের, সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের সূত্রটাই আমরা সূত্রটা বসিয়ে জাস্ট মানটা আমরা এখান থেকে বের করে নেব। এবার আমরা একটু লিখে নেব যে এই মানের ভিত্তিতে আমরা টেবিল থেকে যে আমাদের মানটা বের করব সেটার জন্য লিখে নেব দ্য এরিয়া অফ দ্য জেড ইকুয়াল টু -1.64 ইজ, দেখো এখানে আমরা যে টেবিল থেকে যে মানটা বের করলাম তার সাথে 0.5 যোগ করবো, সবসময় এটা যোগ করবো। হ্যাঁ, এটা করব কি 0.5 এর যদি কম হয়, অর্থাৎ এইটা 0.5 থেকে ছোট হলে আমরা এটা যোগ করে দেবো, আর 0.5 এর যদি বেশি হয়ে যায় তাহলে বিয়োগ করব। এটা কখন কি করব আমরা পরবর্তী আরো 2-1টা অঙ্ক করলে তোমরা মোটামুটিভাবে বুঝতে পারবা। আচ্ছা, তো আপাতত আমরা এখানে যোগ করে নিলাম। যোগ করে আমরা যে মানটা পেলাম এই মানটা দিয়েই এবার আমাদের কি করতে হবে, নাম্বার অফ পার্সনটা বের করে নেব, সংখ্যাটা বের করে নেব। ঠিক আছে, যে কতজন লোক এই যে 1668 টাকার মধ্যে ইনকাম করে, তাদের সংখ্যা কত, 9495 জন। ঠিক আছে, এই যে সংখ্যাটাকে আমরা 10,000 দিয়ে গুণ করে দেখলাম যে 9495 জন কি আছে, এই হচ্ছে 1668 জনের মধ্যে 68 টাকা ইনকাম করে। হ্যাঁ, এই 10,000 দিয়ে একটু গুণ করলে রেজাল্ট এইটা আসে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বিশ্বাস না হলে একটু ক্যালকুলেটর করে দেখলেই তো হয়ে যাবে। আমি দেখি 9.9594, হ্যাঁ, ইন্টু হচ্ছে এখানে 10,000, 1 2 3 4, ইকুয়ালটা হচ্ছে 9594। ঠিক আছে, এবার এটাকে আমরা 10,000 দিয়ে ভাগ করে গুণ করবো 100, তাহলে আমরা পার্সেন্টটা বের করে ফেলতে পারবো। এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, ভাগ 1 2 3 4, ঠিক আছে, ইন্টু 100, 95.94%। ও এখানে 95.94 হয়। আমার একটু প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। মানে 94.95, ঠিক আছে, 94.95। তো 94.95 মানে কি অলমোস্ট 95 ধরতে পারি না আমরা, যেহেতু 95 এর কাছাকাছি, তো এখানে লিখলাম হুইচ ইজ অলমোস্ট 95%। এটাকে আমরা প্রমাণিত লিখতে পারি বা ইংলিশে দেখানো হলো যেহেতু শর্ট। এই আশা করি, হ্যাঁ হ্যাঁ বলো নাদিম। আচ্ছা নাদিম, তোমার সাউন্ড হচ্ছে কেন? হ্যাঁ এবার বলো। রাইট, আমাদের এটা প্রমাণ করতে বলছে, তো যদি আমরা প্রমাণ না করতে পারি তাহলে তো আমাদের অঙ্কটা হলো না, তাই না? এখানে দেখো শর্ট কথাটি বলা আছে অঙ্কে, তোমাদের ওই যে অঙ্কে দেখো বলা আছে শো দ্যাট
the group of 95% in had income exceeding টাকা 1668 exceeding মানে কি বেশি হবে না এরকম ঠিক আছে তো বলছে 95% এর ইনকাম 1668 এর বেশি হবে না সেটা আমাদের দেখাতে হবে এখানে বলছে শো দ্যাট তো যে অঙ্কগুলোতে দেখাতে হয় বা প্রমাণ করতে হয় সেটা আমরা প্রমাণ করি এইজন্য এখানে 95% প্রমাণ করে দেখাতে হবে ঠিক আছে ওই যেখানে আমরা সবসময় ভাগ করে মানে রেজাল্ট বের করতে না না এটা তো আমাদের প্রমাণ করতে বলছে তাই সব সময় যে উপরে একটা আছে না দা এরিয়া অফ জেড ওটা ভাগ করে মানে রাইট হ্যাঁ 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 ওটা এমন ভাবে দুই ভাগে বিভক্ত করতে হবে জানি যোগ করলে ওইটা হয় তোমাদের একটু আগে দেখাছিলাম আবার দেখাবো মানে একটাই হ্যাঁ ওই নিয়ম একটাই সব মিলে একটাই নিয়ম আচ্ছা আমরা আরো একটা অঙ্কে যাই নাকি তাহলে তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে যেহেতু এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা প্রথমে একটা অঙ্ক আমি জাস্ট এটা তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা কেমন আমরা এরপরে বিস্তারিত অঙ্ক করলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা এবার চলে যাই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখো 8 নম্বর অঙ্কটা এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে আমি বারবারই বলছি তোমাদের ঠিক আছে দেখো 8 নম্বর অঙ্কটার দিকে দেখাও আছে সামনে সবাই জি you are supplied with the following information binomial mean is 3 variance is 9/2 comment on the above information ঠিক আছে বলছে নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে যার মধ্যে দেওয়া আছে বাইনোমিয়াল মিন দেওয়া আছে 3 আর ভেরিয়েন্স হচ্ছে 9/2 কমেন্ট অন দ্য অ্যাবোভ ইনফরমেশন উপরের তথ্যগুলো থেকে আমাদের একটা কমেন্টস করতে হবে তো কমেন্টস করতে গেলে কি করতে হয় আমাদের এন পি আর কিউ এর মানটা বের করতে হয় তাই না সেটা আমরা করব আচ্ছা তো আমরা আগে আমাদের ইস্যু চলে যাই বোর্ডে চলে যায় নাকি আজকে ক্লাসটা আসলে কেন এই জিপিতে এমবি ফ্রি দিচ্ছে না তোমাদের আমি ভালো জানি না আমি দেখছি মোবাইলে আসছে যে ফিরে দিছে আমাকে তো ওয়াইফাই এসে এজন্য বুঝে না স্যার আচ্ছা এমবি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনলাইনে আচ্ছা তো আমরা ওই যে এই জাতীয় অঙ্ক কিন্তু আগেও আমরা করে আসছি অঙ্ক করতে ভালো লাগতো বেশি আচ্ছা এই অঙ্কগুলো ভালো লাগবে একটুখানি ধৈর্য ধরে আরো দুই একটা অঙ্ক আমরা শিখি মানে ঘটনা হচ্ছে কি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বেসিক কিছু বিষয় আছে এই জিনিসগুলো জানার সময় আমাদের একটু আনইজি ফিল হয় তো মোটামুটিভাবে একবার জানা হয়ে গেলে তারপর দেখবো যে মোটামুটি খুব ভালো লাগবে এই অধ্যায়ের অঙ্ক খুব বেশি কঠিন না তোমরা একটু ধৈর্য ধরে থাকো আশা করি সহজ লাগবে আর কি দেখো এখানে বাইনোমিয়াল মিন 3 দেওয়া আছে তাই না তো আমরা এখানে লিখতে পারি হেয়ার বাইনোমিয়াল মিন তোমরা কি আমার লেখা বুঝতে পারো তো জি স্যার হ্যাঁ ভেরিয়েন্স কে আমরা কি দিয়ে প্রকাশ করি দেখো নরমালি এই যে ছোটবেলায় আমরা শিখে আছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে আমরা কি দিয়ে প্রকাশ করতাম √n/p/q তাই না আর এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যদি আমরা বর্গ করি তার নাম হয়ে যায় কি ভেরিয়েন্স না আমরা সেকেন্ড ইয়ারে শিখে আসছি না যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কে যদি বর্গ করা হয় তাহলে তাকে কি বলা হয় ভেরিয়েন্স তাই তো না কোনো রুট থাকবে না না তাহলে এখানে আর রুট থাকে না উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে n/p/q থাকে তাই তো ওই যে আমরা আগের বছর আমি শিখিয়েছিলাম না সেকেন্ড ইয়ারে যে মিটার গুণ করলে কি হয় বর্গ মিটার হয় তাই না তারপরে সেন্টিমিটার গুণ করলে কি হয় বর্গ সেন্টিমিটার
তেমনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুণ করলে সেটাকে কি বলে, ভেরিয়েন্স। সো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার করলে আমরা যে মানটা পাবো সেটিই হবে আমাদের ভেরিয়েন্সের মান। তাহলে ভেরিয়েন্সকে আমরা এখানে কি দিয়ে প্রকাশ করব, এন পি কিউ ইকুয়াল টু হচ্ছে 9/2। এবার আমাদের কাজ হবে কি, যে এটাকে 1 নম্বর এবং এটাকে দেব আমরা 2 নম্বর। এই 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে মূলত আমরা যেটা করব, এই এন পি আর কিউ এর মানটা বের করে নেব। তো এন পি এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই, এখানে আমরা একটু লিখতে পারি putting the value of np in equation 2, তাই তো? তাহলে আমরা 2 নম্বর সমীকরণে এনপির মানটা বসাই। এনপির মান হচ্ছে এখানে 3, কিউ ইকুয়াল টু 9/2। হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট কিউ ইকুয়াল টু, এই 3টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাই তো? তাহলে নিচে হবে 6, উপরে হয়ে যাবে কি 9 ইকুয়াল টু, আমরা যদি এটাকে একটু কি আসলো, নতুন কেউ আসছে? না স্যার, ঠিক আছে। আমাদের এই জায়গায় বিদ্যুৎ চলে গেছিল, এই জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা হয়েছিল। মানে নতুন কেউ ঢুকলে একটা সাউন্ড হয়, আমি ভাবলাম নতুন কেউ আসছে কিনা, তাই। আচ্ছা, 9 কে আমরা 6 দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে কি আসে দেখি। 9 ডিভাইডেড 6 ইকুয়াল টু 1.5। 1.5। আচ্ছা, 1.5 কি হতে পারে পি বা কিউ এর মান কখনো? হ্যাঁ, হতে পারে না। হ্যাঁ, সর্বোচ্চ মান হতে পারে 1। আমরা জানি কি পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হতে পারে। কখনো সম্ভাবনার মান 1 এর বেশি হবে না, এটা আমরা সম্ভাবনা অধ্যায়ে শিখে আসছি না? পি বা কিউ এর মান কখনোই 1 এর বেশি হবে না, তাই তো? কিন্তু এখানে হয়ে গেছে 1.5। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি না, হুইচ গ্রেটার দ্যান ইকুয়াল 1, যেটি 1 এর থেকে বড়। আমাদের আর মনে হয় না যে এখানে কোনো কিছু বের করার প্রয়োজন হবে। কারণ কি, এই বড় এটাকে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, কারণ আমার আর বের করার দরকার নেই, কারণ এই তথ্যটা ভুল আছে, ঠিক আছে? তাহলে এই সামনে মানগুলো বড় হইবে নাকি? সামনে হ্যাঁ 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 হ্যাঁ। আমরা এখানে লিখতে পারি হেয়ার কিউ গ্রেটার দ্যান ইকুয়াল 1, which is impossible. The given information, এখানে একটু show the given information is not correct. ঠিক আছে, আমরা এখানে লিখবো so the given information is not correct, অর্থাৎ যে তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে সেই তথ্যগুলো সঠিক নয়। Comments on the above information, আমাদের উপরে যে তথ্যগুলো দেওয়া আছে না, এই তথ্যগুলো সঠিক কিনা তার উপর একটা কমেন্টস করতে বলেছে। তো আমরা করে দেখলাম যে এই তথ্যগুলো সঠিক নয়, আমরা সেটাই লিখলাম। দেখো এখানে কিন্তু সেটাই বলছে যে কমেন্টস অন দ্য অ্যাবভ ইনফরমেশন, ইনফরমেশনগুলোর উপরে একটা কমেন্টস করো। তো আমরা কি কমেন্টস করলাম, যেহেতু এখানে কিউ এর মানটা 1 এর থেকে বড়, যেটা কখনো 1 এর বেশি হতে পারে না, এজন্য লিখলাম হুইচ ইজ ইম্পসিবল, এটা একেবারে অসম্ভব, কিউ এর মানটা কখনোই 1 এর বেশি হতে পারে না। সো দ্য গিভেন ইনফরমেশন ইজ নট কারেক্ট। সুতরাং
এই যে প্রদত্ত যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এই তথ্যগুলো কি সঠিক নয়। কারোর কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা? সবাই কি বুঝতে পারছো? ওকে ফাইন, আমরা নেক্সট অঙ্কে চলে যাই তাহলে। কমতে কমতে তো কমেই গেল, আমরা দুজন। কেন? মানে ইন্টারনেটের সমস্যা সবারই এখানে আজকে মনে হয়, তাই না? আমার পটুয়াখালী তো সমস্যা নেই। তুমি তো ভিআইপি এলাকায় পটুয়াখালী থাকো, এরা তো গ্রামে থাকে, বুঝো না? আর ওরা বাড়িতে আশেপাশে। তাই সেদিকে গঙ্গা নদী শহরের দিকে একটু কারেন্ট বা ইসের ইয়া কম থাকে, ইন্টারনেট স্পিড গুলো একটু বেশি পাওয়া যায়। আচ্ছা 9 নম্বর দেখতে পাচ্ছ? 9 নম্বর দেখো এখানে বলছে an unbased coin is tossed 5 times which is what will be the probability of আমাদের ফর্ম ফিল কি খবর? ফর্ম ফিল আপ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের একেবারে স্টপ, মানে এই যে দেশের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগে তো যাই হোক 1 তারিখের পর মানে ওই যে লকডাউনের মধ্যে ঠধ্যেও দু একটা নোটিশ টুটিশ আসতো, বুঝছো? এই অভ্যুত্থানের পর জাতীয় বিশ্ববিদ্যালয় একেবারে স্টপ, কোনো তথ্য পাচ্ছি না। তার কারণ হচ্ছে সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করবেন। আজকে আমি দেখলাম একটা নোটিশে আর কি, ফেসবুকে দেখলাম, কারণ এনারা তো আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত, বুঝতে পারছো? তো ইনি যেহেতু পদত্যাগ করবেন, নতুন একজন ভিসি আসবেন। শুধু ভিসি তো আর পদত্যাগ করবেন না, ভিসির অধীনে যারা আওয়ামীপন্থী যারা ছিল হয়তো এই জাতীয় লোকগুলোকেও, হ্যাঁ কোনটা সবাই পদত্যাগ করবে বা তাদেরকে ওই পদ থেকে সরাবে বা ওএসডি করে নেবে, বিভিন্নভাবে তাদেরকে ওই পদগুলো খালি করে তার পরবর্তীতে যারা আছে ওই পোস্টে আবার যোগদান করবে, করে আস্তে আস্তে। হ্যাঁ ডিগ্রি পরীক্ষা চলতেছিল, সবকিছু স্টপ, সবকিছুই স্টপ, ঠিক আছে? এই এবং এই যে মানে এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটা বিষয়। তার থেকে সবচেয়ে বড় বিষয় হলো যে বর্তমান যে সরকার, এই যে আমাদের ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসের যে সরকার, এনারা এখনো স্কুল কলেজ কিছুই, বিশ্ববিদ্যালয় কিছুই খোলে নাই। তাদের নির্দেশনা অনুযায়ী সবকিছু এখন বন্ধ থাকবে, বুঝতে পারছো? যতক্ষণ পর্যন্ত তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না করতে পারবে ততক্ষণ পর্যন্ত স্কুল কলেজ খুলবে না, এটা তাদের নির্দেশনা। তো সেই হিসাবে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, সকল বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ সব বন্ধ এখন, ঠিক আছে? তো সবকিছু স্বাভাবিক না শুরু হয় আমাদের একটু জানাবেন। হ্যাঁ অবশ্যই জানতে পারবো, আমি গ্রুপে দিয়ে দেবো। তোমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তো আমরা দেই সবসময় কোনো নিউজ থাকলে। হ্যাঁ তোমরা এই গ্রুপটা সবসময় একটু মানে খেয়াল রাখবা, ওখানে আমরা দিয়ে দেবো যাবতীয় তথ্য, ঠিক আছে? আচ্ছা আমরা এখানে দেখি an unbased coin is tossed 5 times, 5 বার একটা কয়েন টস করা হলো। এখন এইখানে যে সমস্যাটা আছে, যদি 5 বার টস করা হয় তাহলে কি আমরা স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র তৈরি করতে পারি? পারি না, বিশাল বড় হয়ে যায় কিন্তু, তাই না? সুতরাং এটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব। আচ্ছা যদি এটা 30-এর উপরে যেত, যদি বলা হতো যে 35 বার টস করা হলো বা 100 বার টস করা হতো বা 500 বার বা 1000 বার এরকম যদি টস করা হতো, তাহলে আমরা কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনে করতাম, ঠিক আছে? তো আচ্ছা 30 পর্যন্ত থাকবে না? হ্যাঁ 30-এর নিচে থাকলে সেটাকে আমরা বলবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করতে হবে। হ্যাঁ আর যদি একেবারে কম থাকে, অর্থাৎ 2 বার বা 3 বার বা সর্বোচ্চ 4 বার যদি থাকে, তাহলে ওই যে আমরা প্রবাবিলিটিতে যেভাবে করছিলাম না, ওই যে স্যাম্পল স্পেস তৈরি করছিলাম, হ্যাঁ প্রথম অধ্যায়ে যেভাবে করছিলাম, ঠিক আছে? আর যদি তার থেকে এখন তোমাকে যদি বলা হয় যে তুমি এই প্রশ্ন করতে পারো যে স্যার 4 পর্যন্ত হলেও তো আমরা বাইনোমিয়াল করতেই পারি, করতে পারো, তাতে কোনো বাধা নিষেধ নাই, বুঝছো? অ্যান্সারটা একই আসবে, সমস্যা নাই। আমরা প্রথম অধ্যায়ে যেটা শিখে আসছি, তুমি ওই প্রথম অধ্যায়ের অঙ্ক যদি তুমি বাইনোমিয়ালে করো তো সেটাও হয়, সমস্যা না। তবে ওই প্রবাবিলিটি নিয়ম অনুযায়ী করাটাই ভালো, ঠিক আছে?
এই অবস্থা। আচ্ছা, তাহলে তো আর কোনো কথা নেই, ওইভাবেই করবা যদি মানে 5-এর কম থাকে। হ্যাঁ, আর যদি মনে করো যে না বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে 6-এর বেশি হয় বা 5-এর বেশি হয়, তাহলে আমরা করব হচ্ছে বাইনোমিয়াল প্রসেস। তো আমরা এখন বাইনোমিয়াল প্রসেসে কীভাবে করতে হয় সেটা একটু দেখি, ঠিক আছে? বোর্ডে চলে যাই তাহলে। অঙ্কটা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, তাই না? ওকে, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমরা সরাসরি সলিউশনে চলে যাব। কালার কি বুঝতে পারো নাকি সাদা কালার নেব? সাদা নিলে মনে হয় ভালো হয় না? হেয়ার এখানে বলছে কতবার টস করা হয়েছে, দেখো 5 বার। সো এখানে n ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 5। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ গেটিং 0 হেড, 0টা হেড হওয়ার সম্ভাবনা কত? তো তার আগে আমরা এখানে একটু লিখে নেব p ইকুয়াল টু 1/2, কারণ একটা কয়েন যদি আমরা টস করি তাহলে হেড আসার সম্ভাবনা কত হবে, 1/2। হেড না আসার সম্ভাবনাও কত হবে, 1/2। এবার আমরা একটু লিখে নেব, যেহেতু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করব। বলো। সবসময় কি হাফিয়ে দেবে না? মানে না, একটা কয়েনে কি থাকে, একটা হেড থাকে একটা টেল থাকে, তাই না? তাহলে এখানে মোট ঘটনা করতে পারে কয়টা, 2টা। আমি যদি বলি হেড আসবে তার সম্ভাবনা কত, p ইকুয়াল টু কি আসবে, হেড আসলে একটা ঘটনা ঘটবে, সেক্ষেত্রে এর সম্ভাব্য ঘটনা হবে 1, মোট ঘটনা হবে 2, এজন্য হেড আসার সম্ভাবনা 1/2। যদি এটা ছক্কা হতো তাহলে কি হতো, p ইকুয়াল টু 1/6। প্রথম অধ্যায়ে আমরা যেভাবে শিখে আসছি, মনে আছে নাদিম? সেই পদ্ধতি। তাহলে এখানে আমরা বাইনোমিয়ালের সূত্রটা আগে লিখে ফেলি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হলো p of x, p of x equal to mcx p to the power x q to the power n minus x, এই তো সূত্র। তো এখানে n এর মান কত আছে, n এর মান হলো 5, c x, p এর মানটা কত আছে এখানে, হাফ টু দি পাওয়ার x, q এর মানও হাফ টু দি পাওয়ার 5 মাইনাস x। এখন আমাদের x এর মান যেটা হবে সেটা জাস্ট এই x এর জায়গায় মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমরা 1 নম্বর সমীকরণে যাই। দেখো 1 নম্বরে কি বলছে, a নম্বরে বলছে যে 1 নম্বর না, সরি, এখানে হবে কি a নাম্বার। a নম্বরে কি বলছে, 0টা হেড, the probability of getting zero head p of x equal to কি হবে, 0 equal to, এখানে এই যে সূত্রটা আমরা পেলাম না, এই সূত্রে আমরা মানটা বসাবো, অর্থাৎ প্রত্যেকটা x এর স্থানে আমরা 0 বসিয়ে দিব। প্রথমে আসবে 5c 0 হাফ টু দি পাওয়ার 0, এখানেও তাই হাফ টু দি পাওয়ার 5 মাইনাস 0 কত হবে তাহলে, ক্যালকুলেশন করলে কোনো কিছুর পাওয়ার 0 হলে মান হয় 1, আর 5c 0 মানে হলো সম্ভবত 1। তোমাদের হাতে ক্যালকুলেটর আছে? 5 শিফট c 0 ইকুয়াল টু NCR, তার মানে হচ্ছে 5। তোমরা একটু ক্যালকুলেশনটা করো তো, 5c 0 মানে হচ্ছে 1 আসে সম্ভবত, 5 0 কি
ওয়ান আসে স্যার। 1 আসে না? হ্যাঁ রাইট, 1 আসবে। ইন্টু, দেখো কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানে হয় 1 ইন্টু। আর এইটা কিভাবে বের করবো আমরা? আগে ভিতরের কাজটা করে নেব। 1 কে আমরা যদি ভাগ 2 দিয়ে করি তাহলে আসে কত? 0.5 আসে না? 1 কে 2 দিয়ে ভাগ করলে কি হয়? 0.5। আচ্ছা, এটার পাওয়ার করব হচ্ছে 5 ইকুয়াল টু 0.031, তাই না? 0.0312, 0.0312, 0. স্যার 0.5 পাওয়ার কলম কিভাবে? এই যে ক্যালকুলেটর দিয়ে 0.5, হ্যাঁ, তার পাওয়ার করবা হচ্ছে, পাওয়ার করতে পারো না, পাওয়ার 5 করো, তাহলে 0.0312 এরকম হয়। ঠিক আছে, ইকুয়াল টু এটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ 0.0312। আমরা অলরেডি কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম। সম্ভবত কেটে যাবে, তো কেটে গেলে আবার আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? টু হেড। হ্যালো, তোমরা আছো তো? জি স্যার। আচ্ছা, টাইম আছে স্যার, 1 মিনিট। বি, এখানে আমরা লিখবো দ্য প্রবাবিলিটি of getting two head P of x equal to 2 equal to 5c2 আচ্ছা, এখানে 5c2, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 2, কিউ এর মান 1/2 টু দি পাওয়ার হচ্ছে 5 মাইনাস 2। আমরা কিন্তু এই সূত্রে মানটা বসাচ্ছি, হ্যাঁ, দেখো 5cx, x এর জায়গায় 2 বসালাম, 1/2 টু দি পাওয়ার x, এখানে 2, আর 1/2 টু দি পাওয়ার 5 মাইনাস 2। আচ্ছা, এবার আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তো এটা একটু করে ফেলো। 5 শিফট c2, নাদিম জি আসি। আচ্ছা না, 10। হ্যাঁ 10, তারপরে 0.5 এর পাওয়ার যদি করি হচ্ছে 2, দেন আসে 0.25, হ্যাঁ 0.25 ইন্টু 0.5 এর পাওয়ার 3 করলে কত হয়? 0.125। 125, টোটাল একটা গুণ করে দাও তো। 10 ইন্টু 0.25 ইন্টু 0.125 ইকুয়াল টু কত হবে? 0.3125। এইটাই হলো আরেকটা অ্যান্সার। আমরা কিন্তু এখানে অনেকগুলো অ্যান্সার পেয়ে গেলাম, 2টা। তো এবার দেখি যে আমাদের 3 নাম্বার অঙ্কটা কি বলছে। 3 নাম্বার বলছে 4 হেড। হ্যাঁ 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 রাইট, 4টা হেড হওয়ার সম্ভাবনা কত? তো আমরা একটু নিচে চলে যাই, আমি একটু কালারটা চেঞ্জ করে নেই, তাহলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে। সি নাম্বার,
কি আসলো? আচ্ছা, the probability of getting of getting 4 head, তাহলে কি হবে? p of x equal to 4 হবে, তাই না? ইকুয়াল টু ওই যে আগের সূত্রে আমরা মানটা বসাবো 5c4 1/2 হাফ টু দি পাওয়ার হচ্ছে 4, কিউ এর মান এখানে হাফ টু দি পাওয়ার 5। চোখ ধরে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সাদা নিয়ে নিলাম। ওকে, তাহলে 5c4 কত হয় দেখো তো, একটু ক্যালকুলেশন করো। 5 শিফট c4 ইকুয়াল টু 5 আসে, তাই না? ইন্টু, আচ্ছা এবার মানে হাফের পাওয়ার 4 করবো, এই যে হাফের পাওয়ার 4, সো এখানে হাফ মানে হচ্ছে 0.5, তার পাওয়ার হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0.0625 0.0625 ইন্টু 0.5 0.5 ইকুয়াল টু, যদি একবারে আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 5 ইন্টু কত আসে 0.0625 ইন্টু 0.5 ইকুয়াল টু 0.156 0.156। জি বুঝি না, আবার বলো। 5c4 কেন আসলো? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। হ্যাঁ, কারোর কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে বলো। দেখো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই সহজ। এই হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের অঙ্ক। কারোর কোনো সমস্যা আছে কিনা বুঝতে? একটা অঙ্ক করছিলাম, তুই গ্রুপে দিস দেখ, ঠিক আছে কি? হোয়াটসঅ্যাপে? ওই গ্রুপে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, দেখি। একটু মানে নিজে চেঞ্জ করে দিছি তো। মানে তুমি কি করছো দেখি, এটা এটা নাদিম? ওই উপরে অঙ্ক সময় দেওয়া আছে। আচ্ছা, 8 coins are tossed simultaneously, find the probability of getting at least 4 flowers। হ্যাঁ, তো এখানে n এর মান 8, p এর মান হাফ, q এর মান হচ্ছে হাফ। We know binomial distribution is ncx p to the power x k to the power n minus x। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তো at least বলছে এখানে, at least মানে হচ্ছে x equal to 4, x equal to 5, x equal to 6, x equal to 7 এবং x equal to 8। at least 4 না, at least 4 flowers। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নানি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কোনটা আর কোনটা এটা অ্যান্সার না? ফাইন। হ্যাঁ ঠিক আছে। এই অধ্যায়ে সিবেট আছে না? হ্যাঁ হ্যাঁ, আর এগুলো করতে সব বিকার। হ্যাঁ বিপারটাই করতেছি আমরা আপাতত। এই সময় লাগবে না বুঝছো, তোমাদের আমি 3 মাসেই শেষ করে দেই নর্মালি, এটা 3 মাসের বেশি লাগে না। এই মাস না, এইগুলাই, এর বাইরে আর তেমন কিছু না, আমরা খুব দ্রুত এগোবো। এরপরে এই মাসটা আগামী মাসে শেষ হয়ে যাবে সবগুলো অধ্যায়, যে অধ্যায় বাকি আছে। আর কয়টা অধ্যায় বাকি আছে? 2টা না 3টা, সবগুলো আগামী অধ্যায় শেষ, আগামী মাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ।
এই অধ্যায় থার্ড ইয়ার সহজ না? থার্ড ইয়ার সহজ, একটু প্র্যাকটিস করতে হয়। থার্ড ইয়ারে না, সেকেন্ড ইয়ারে একটু সহজ, কারণ হচ্ছে সেকেন্ড ইয়ারে তো সব একই ধরনের অঙ্ক। এখানে হ্যাঁ নিয়মগুলো চেঞ্জ হয় এবং ওখানে বলে দেওয়া যাচ্ছে যে তোমার কোন কোন অঙ্কগুলো পরীক্ষা আসবে একেবারে 100%। এখানে একটু বলা কঠিন, তারপরে তো তোমাদের আমি বলে দিলাম যে কাই স্কয়ার টেস্ট থেকে কিন্তু একটা অঙ্ক আসবে ইনশাল্লাহ। তারপরে ওই যে এই দিক দিয়ে আরো কয়েকটা অঙ্ক বলে দেবো, সে অধ্যায়গুলো এখনো করি নাই। হ্যাঁ, একেবারে ইনশাল্লাহ আউট করে দেবো তোমাদের। না হ্যাঁ, এটা তো আসে অনেকদিন থেকে করাই তো, অন্য কোনো সমস্যা না, যেহেতু দীর্ঘদিন থেকে করাই তো বললে বোঝা যায় যে কোনটা কোনটা আসবে। যাই হোক, এখন দেখো আমি এই অঙ্কটা একটু তোমাদের বাসার কাজ দিয়ে দেবো, তো তোমরা অঙ্কটা নাও আর কি এখান থেকে। এই যে সমস্যা, এই প্রবলেম 10, ঠিক আছে, দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার করা হয়নি, আচ্ছা এই যে ঠিক আছে। আমার দাগগুলো দেখতে পাও, কলমের যে দাগগুলো আমি দিই, এটা শো করে না? ওকে, প্রবলেম 10, ঠিক আছে। বলছে there are 200 families in a certain village, each families contained 5 children। বলছে কি 200টা ফ্যামিলি বা 200টা পরিবারের মধ্যে 200টা পরিবারের মধ্যে একটা জরিপ করছে, সেখানে দেখা যাচ্ছে যে each families contains 5 children, প্রত্যেকটা পরিবারে 5টা করে ছেলে মেয়ে আছে, ঠিক আছে। Find the number of families contain the following children। তোমাকে বের করতে হবে কতগুলো পরিবারে নিচের at least one boys, কমপক্ষে একটা করে ছেলে আছে, কতগুলো পরিবার, সেই পরিবারের সংখ্যাটা আমাদের বের করতে হবে। বি নম্বরে বলছে 2 boys, অর্থাৎ 2টা ছেলে আছে, এরকম কয়টা পরিবার আছে তাদের সংখ্যা বের করতে হবে। আচ্ছা, আর এটা হবে সি নাম্বার। তো সি নাম্বার হচ্ছে 0 গার্লস, মানে একটাও মেয়ে হবে না, তার সম্ভাবনা কত সেটা বের করতে হবে, ঠিক আছে। স্যার ওই টসের মতো না, 1/2 কোনটা টস করে না, টসের মতোই 1/2 এর পি মান কিউ এর মান। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, এটা ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। আসসালাম, কে? একটু পরে কথা বলছি, আমি একটু ক্লাস নিচ্ছি, একটু পরে আমি হোয়াটসঅ্যাপে কথা বলবো তোমার সাথে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা নাদিম, আমি বলছি যেমন টসের যে অঙ্কগুলো বললাম না, হয়তো 8 বা 10, জি, এই জায়গায় তো মানে হয়তো ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, এজন্য 1/2 হইল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা ইম্পর্টেন্ট নাদিম, আমাকে করে দিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আমি আগামী দিনে অঙ্কটা করে দেবো, অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিয়ম একই, এই যে দেখো সূত্র সব একই। তো এখন হ্যাঁ একটু বুঝাই দিতে হবে, সবাই তো হয়তো পারবে, আবার অনেকেই নেই আজকে। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করতে পারো। আর হ্যাঁ, আগামী দিন ইনশাআল্লাহ আমরা এখান থেকে শুরু করি। আজকে অনেকেই অনুপস্থিত, নেটের সমস্যা। হ্যাঁ, আজকে আর ডেটও নেই, এটাই হলো বড় সমস্যা। আমি কালকে শনিবারে আমার একটু কাজ আছে, রবিবারের দিন আমরা আবার পড়াবো রবিবারে, ঠিক আছে। না, আমাদের ছিল শনি সোম বুধ ছিল, তাই না? তারপরে আমি রবিবারের দিন আবার দেখাবো, যেহেতু তোমাদের কয়েকটা দিন মিস হয়ে গেছে ওই যে ইলেকশনের কারণে, তারপরে তোমাদের ওই যে ইন্টারনেট কানেকশন ছিল না, তাই না? তো তোমরা চাইলে আমরা আর 2-1 দিন বেশি করে নেব। আর আমি আজকের এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, যারা ক্লাস করতে পারেনি তাদেরকে বলবো ওই লিঙ্কে ঢুকে ক্লাসটা যাতে সম্পন্ন করে নেয়, ঠিক আছে? তো হ্যাঁ, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে আজকে, হ্যাঁ বলো নাদিম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে না, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ
প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিন্যান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন।